ধানমন্ডি ৩২-এ ছাত্র জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগ, ফ্যাসিবাদের কোনো চিহ্ন না রাখার ঘোষণা। খুলনায় বুলডোজার দিয়ে শেখ হেলালের বাড়ি ভাঙচুর। প্রধান উপদেষ্টার কাছে ২ সংস্কার কমিশনের প্রতিবেদন। দেশকে ৪টি প্রদেশে ভাগ করার সুপারিশ, বাস্তবায়নের দরকার ঐকমত্য, বললেন ডক্টর ইউনূস। সংস্কার বিষয়টি ষড়যন্ত্র কিনা প্রশ্ন তারেক রহমানের। নতুন গণতান্ত্রিক সরকার গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা। গণ অভ্যুত্থানের ৬ মাস, ফ্যাসিবাদ বিরোধী শক্তি নিয়ে মাসে আসছে নতুন রাজনৈতিক দল। ফেব্রুয়ারি মার্চ জুড়ে রাজপথে থাকবে ছাত্র জনতা। পাবনায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহ সব আসামি খালাস। রায় ঘিরে হাইকোর্টে সাংবাদিকের মারধর। গ্রাউন্ড সেভেন সংবাদ শিরোনাম দেখছিলেন। ধানমন্ডি ৩২ নম্বর ভবনে বিক্ষোভ ও ভাঙচুর চলছে। রাত ৮টার দিকে বিক্ষোভ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা বাড়িটিতে ঢুকে ভাঙচুর করেন। ভবনের ৩ তলায় আগুনও দেয়া হয়। এদেশের মাটি থেকে স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন করে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন বিপুল সংখ্যক বিক্ষোভকারী। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। বুধবার রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ শুরু হয়। রাত ৮টার আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধানমন্ডিতে গিয়ে ৩২ নম্বরের বাড়িটিতে প্রথমে ফটক ভেঙে ফেলা হয়, পরে বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করা হয়। রাত ৮টা ৪০ ভবনের ৩য় তলায় একটি জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। রাত ৯:১৫টার দিকে লাঠিসোঁটা দিয়ে বাড়িটির দেয়াল ভাঙতে শুরু করা হয়। ৩২ নম্বর এলাকায় বিপুল সংখ্যক বিক্ষোভকারী স্বৈরাচারী, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। কয়েকশো মানুষ বাড়ির ভেতরে ঢুকে যে যেভাবে পেরেছেন বাড়ির বিভিন্ন অংশ ভাঙার চেষ্টা করেন। তাদের যত সিম্বল আছে সবকিছু আমরা ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি, কারণ এই গণহত্যাকারী যেন বাংলাদেশে কোনো স্থান না পায়। এই পর্যন্ত বাংলাদেশে তারা যে কাজ করছে, আওয়ামী লীগ একটা দল হিসাবে বাংলাদেশে কখনো একটা রাজনৈতিক দল হিসাবে রাজনীতি করতে পারে না। এই জন্য তাদের রাজনীতি আজকে শেষ পর্যায়ে দেখার জন্য আমরা আজকে ৩২ নম্বর আসছি। বাংলাদেশ থেকে যে মুজিববাদী যে ধর্ম ছিল এটাকে আমরা নিচ্ছিন্ন করার জন্য এটাকে মুছে দিতে আসছি। এই বাড়িটা হচ্ছে ফ্যাসিবাদের টুলস। আমরা নিছক একটা বিল্ডিং ভাঙতে আসি নাই, আমরা ফ্যাসিবাদের টুলস ভাঙতে আসি। যে ফ্যাসিবাদের টুলসের মাধ্যমে বিগত 15 বছর যাবত জুলুমতন্ত্র কায়েম করা হয়েছে, সেই ফ্যাসিবাদের টুলসকে ভাঙতে আসছি। আমরা এই বিল্ডিং ভাঙতে আসি নাই। খুনি হাসিনা এত কিছু করার পর আজকে কিভাবে দিল্লিতে বসে সে ভাষণ দিবে দেশের মানুষের উদ্দেশ্যে। সে দিল্লিতে বসে ভাষণ দিবে, আমরা এখানে মুজিবের বাসা ভেঙে এখানে উদযাপন করব। বিভিন্ন দল যারা আওয়ামী লীগ পৃষ্ঠপোষকতা করতেছে, বিভিন্নভাবে আওয়ামী লীগ আনতে চাইতেছে, এটা তাদের প্রতি অ্যালার্মিং যে ৩৪ জুলাই স্টিল এক্সিস্ট। ইট ইজ নট এন্ড, ইট ইজ নেভার এন্ডিং। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেয়া স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ দেয়াকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে বুলডোজার মিছিলের কর্মসূচির ডাক দেয় ২৪-এর বিপ্লবী ছাত্র জনতা। পাশাপাশি মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ঘোষণাও করা হয়। খুনি হাসিনা তিনি যে প্রতিশোধ পরায়ণ মানসিকতা নিয়ে বাংলাদেশে এসেছিলেন, আমাদের রক্তের বিনিময়ে সেই প্রতিশোধের দান আমরা শোধ করেছি। কিন্তু আজকে তিনি আবার যখন কথা বলতে চান গণমাধ্যমে, তখন এই মেসেজটি বাংলার মানুষ, ছাত্র জনতা ভালোভাবে নেয়নি, আমাদের সবাইকে আবার ক্ষুব্ধ করেছে। শুধু আমার জেলে পাঠাই দিছিল। এই জন্য আজকের এই প্রোগ্রাম আমাদের মনের ছাত্র জনতা, সাধারণ নাগরিকের যত ক্ষোভ জিদ আছে সব আজকে আমরা এখানে শেষ করলাম। ১৯৭২-এ শেখ মুজিব যে ফ্যাসিস্টের জন্ম দিছিল, আজ তার কবর রচনা করলাম। আমরা ফ্যাসিস্ট দূর করতে পারছি, এটাই আমাদের মনে রাখতে। লুৎফর রহমান বাবুর একটা ফেমাস ডায়লগ আছে, উই আর লুকিং ফর শত্রু। আসুক, কাম অন, আসুক, আমরা দেখাই দিব। আসুক আওয়ামী লীগ, আসুক হবে, শামীম ওসমান খেলা হবে, আসো। যদি তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়, আমরা আবার তাদের জন্য রাজপথে নামবো। আজকের এই দৃশ্য দেখে বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের শিক্ষা নেওয়া দরকার। এখানে একটা ইটও থাকার কথা না, এখানে সবগুলো ইট মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া দরকার। এখানে সবকিছু আমরা ধ্বংস করে দেবো। এটা দেখে জানি আর কখনো কোনো স্বৈরাচার জানি আর দুষ্পর্ধা না দেখাতে পারে। আজকে আমরা পরিপূর্ণভাবে মুজিববাদের কবেদার আলোচনা করলাম। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।
দর্শক, চলে যাচ্ছে ধানমন্ডি 32 নম্বরে, যেখানে এই মুহূর্তে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি SM ফয়েজ। যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফয়েজ, আমরা জানি যে রাত 8টা থেকে বিক্ষোভকারীরা ধানমন্ডি 32-এ প্রবেশ করে ভাঙচুর চালিয়েছে, তো এই মুহূর্তে আপনি পরিস্থিতি কেমন দেখছেন? এর আগে সংবাদে যেমনটা জানিয়েছিলাম যে ব্যাপক ভাঙচুরের পর ধানমন্ডির যে 32 নম্বর বাড়ি আছে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একেবারে বাড়িটির সামনে থেকে শুরু করে পেছনে, ডানে বামে, দোতলায়, নিচতলায়, তিনতলায় সব জায়গায় বাড়ির আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এখনো আর ধানমন্ডিতে 32 নম্বর যে মূল সড়কটি রয়েছে, সড়ক দিয়ে যখন 32 নম্বর বাড়িতে যাওয়া হয়েছে তার সেই প্রজেক্ট লাগিয়ে সেখানে জুলাই আগস্টের যেই আন্দোলনে নির্বিচারে পুলিশ গুলি করেছিল, ছাত্র জনতার উপরে যেই গুলি করা হয়েছিল, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকদের তারা যে গুলি করেছিল সেটি তারা ভিডিও তারা দেখাচ্ছেন, সেটি উৎসুক জনতা রয়েছে, তারা দেখছেন। বাড়িটিতে 32 নম্বর যে বাড়িটি সেটিতে এখনো ভাঙচুর চলছে, যে যার মতো করেই ভাঙছেন। একেবারে বাড়িটির উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটি স্ট্রাকচার সবকিছুই ভেঙে ফেলা হয়েছে। যেমনটা বলেছিলাম যে 32 নম্বর যে বাড়িটি সেটিতে ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বাড়ির সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার অর্থাৎ বুধবার সন্ধ্যার পর থেকেই ধানমন্ডির যে 32 নম্বর বাড়িটি রয়েছে, এই 32 নম্বর বাড়ির এখানেই বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে হাজার হাজার ছাত্র জনতা এসে জড়ো হন। তারপর তারা একসাথে ঢুকে একেবারে 32 নম্বরের বাড়িটিকে একেবারে ভেঙে ছুঁড়ে তছনছ করে দেন এবং যে যার মতো করে ভেঙে ফেলছেন। কেউ ইট দিয়ে ভাঙছেন, কেউ লোহা দিয়ে, কেউ হাতুড়ি দিয়ে, যে যা পেয়েছেন বা যে সামনে যা পাচ্ছেন তা দিয়েই ভাঙা হচ্ছে। সুন্দর পথ থেকে সময় যতই গড়িয়েছে ততই মানুষের সংখ্যা বেড়েছে, ছাত্র জনতার সংখ্যা বেড়েছে, ততই ভাঙচুরের সংখ্যা বেড়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ঠিকই আপনি শুনতে পাচ্ছেন যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, নানা স্লোগান দিচ্ছে। বলা যায় যে একেবারে স্লোগানে উত্তাল ধানমন্ডি 32 নম্বর। আর আশপাশেই যে ভবনগুলো রয়েছে, ভবনগুলোর মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে। তারা ভবন থেকে নেমে আসছেন এবং 32 নম্বর যে বাড়িটি রয়েছে সেটির ডান পাশে, বাম পাশে, সামনে সব জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং যেই রুমগুলোতে খাট, পালং বা বিভিন্ন ধরনের আসবাবপত্র রয়েছে, ডাইনিং টেবিল রয়েছে, সেগুলো থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা বলছেন বাংলার মাটিতে ফ্যাসিবাদের কোনো ধরনের ঠাঁই হবে না। যারা এই ফ্যাসিবাদকে আবার ফিরিয়ে আনতে চায়, যারা শেখ হাসিনার পক্ষে কথা বলতে চায়, যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলতে চায়, তাদের বিরুদ্ধে তাদের এই আন্দোলন, তারা বলছেন এটি রাজনীতিবিদদের জন্য একেবারে ঠিক আগুনের যে মেলিহান শিখা, আগুনটি একেবারে দাউ দাউ করে চলছে, সেই দৃশ্য একেবারেই দেখা যাচ্ছে। মেইন রোড অর্থাৎ ধানমন্ডির যে মূল সড়কটি রয়েছে 32 নম্বরে যাওয়ার, সেই মেইন রোড থেকেই কিন্তু আলো অর্থাৎ যে আগুন লেগেছে সে আলোর ঝলকানি অর্থাৎ আলোর আগুনের যে লেলিহান শিখা সেটি দেখা যাচ্ছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা বুধবার রাত 8টার দিকেই কিছুক্ষণ আগে তারা বাড়িতে প্রবেশ করেন এবং প্রবেশ করে তারা বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর করেন বিক্ষুব্ধ জনতা। একই সঙ্গে প্রবেশ মুখে যে স্থাপিত যে মুরালটি রয়েছিল সেটিও তারা ভেঙে তারা তছনছ করে দিয়েছে। সরজমিনে আমরা গণমাধ্যম কর্মীরা যেটা দেখেছি যে ধানমন্ডি 32 নম্বরে ব্যাপক ভাঙচুর চালাচ্ছে ছাত্র জনতা। অনেকেই বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এক কথায় পুরো বিল্ডিং এর যে অবকাঠামো সেটি ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এছাড়া দ্বিতীয় তলা একাংশের ভেঙে দেওয়া হয়েছে, আগুন দেওয়া হয়েছে। যদিও 5 আগস্ট এই 32 নম্বর যে বাড়িটি, সে বাড়িটিতে আগুন দেওয়া হয়েছিল। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বারবারে বলছেন যে স্বৈরাচার শেখ হাসিনা আজকে ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে যে ভাষণ দেওয়ার কথা রয়েছে বা যে ভাষণ দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন, সেটিকে কেন্দ্র করেই আজকের এই কর্মসূচি। তাদের এই যে মার্চ, যে লং মার্চ যে কর্মসূচি 32 নম্বর, সেটি তাদের কর্মসূচির নাম দেওয়া হয়েছে বোল্ডার দিয়ে পুরো বাড়িটি ভেঙে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেটি দেখিনি। আমরা দেখেছি যে ছাত্র জনতা তারা তাদের মতো করে একেবারে ভেঙে তারা ভাঙছেন। কেউ একেবারেই
এটাকে লোহার স্ট্রাকচার হাতে দিয়ে তারা একেবারে কয়েক দিনে মিলেই তারা সেটি ভাঙার চেষ্টা করছে। মূল যে রাস্তাটি রয়েছে সেখান থেকে যতটুকু 32 নম্বর যাওয়ার যে রাস্তাটি রয়েছে, প্রত্যেকটি রাস্তা যেতে অনেক বেগ পেতে হচ্ছে। সাধারণ মানুষের এতটি ঢল, অর্থাৎ বিক্ষুব্ধ মানুষের ঢল। অনেকে কেউ যে ইট, অর্থাৎ যেই 32 নম্বর যে বাড়িটি, এই বাড়িটির কেউ ইট নিয়ে যাচ্ছে, এটি একটি স্মৃতি হিসেবে তাদের কাছে রাখা হবে। কেউ প্লাস নিয়ে যাচ্ছে, কেউ প্লেট নিয়ে যাচ্ছে, মানে নানা যে দৃশ্যগুলো আমরা অন্য সময় দেখি, মানে ওই দৃশ্যটি আমরা এখানে দেখেছি। তারা বলছেন, ছাত্র জনতার বিক্ষুব্ধ যে ছাত্র জনতা আছেন তারা বলছেন, যারা এই ছাত্র জনতার হত্যার সঙ্গে। ফয়েজ, আপনি থাকুন সেখানে, ধন্যবাদ আপনাকে। দর্শক, ধানমন্ডি 32 নম্বরে আছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। আমরা এখন তার সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করছি। ওবায়দুল্লাহ, ফয়েজের কাছ থেকে আমরা আসলে জানতে পারলাম ধানমন্ডি 32-এর খবরাখবর। তো আরেকটু জানতে চাচ্ছি আপনার কাছে, ধানমন্ডি 32 নম্বরের বাড়ির সামনে আপনি আসলে কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? বলে রাখি, সেটি হচ্ছে আজকে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ থেকে, অর্থাৎ তার পতনের আজকে 6 মাস। সেই 6 মাস উপলক্ষে আওয়ামী লীগের পেজে শেখ হাসিনা আছে ছাত্রলীগের উদ্দেশ্যে, অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল। তারই প্রেক্ষিতে ছাত্র জনতা খুশি ওঠে এবং তারা কিন্তু আজকে লং মার্চ টু ধানমন্ডি ঘোষণা করে। অর্থাৎ ঢাকার যে প্রান্তে ছিল সেখান থেকে সবার গন্তব্য ছিল ধানমন্ডি 32 শেখ মুজিবুর রহমানের যে বাসভবন, সে তার উদ্দেশ্যে। এবং এখানে এসেই সে ছাত্র জনতা 8:30টার দিকে সেই ভবনের দুটো পাশাপাশি ভবন, অর্থাৎ এক্সটেনশন বিল্ডিং এবং সাবেক যে ভবনটি ছিল শেখ মুজিবুর রহমানের, এই দুটো ভবনেই কিন্তু ছাত্র জনতা এসে ভাঙচুর করে। অর্থাৎ তারা পুরো বিল্ডিংটি বলা চলে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। তো এখনো পর্যন্ত কিন্তু ভবনের ভেতরে অগ্নিসংযোগ অর্থাৎ আগুন চলছে এবং ছাত্র জনতা কিন্তু নিচতলা আমরা দেখেছি যে যেভাবে পেরেছে সেভাবে কিন্তু দেয়ালের ইট ভেঙে ফেলেছেন, সরিয়ে দিয়েছেন এবং বেশ কিছু অংশ অর্থাৎ ধসে পড়েছে। যে ভবনের যেই প্রথম দিকে যে ভবন রয়েছে সেখানে কিন্তু ধসে পড়েছে এবং বাইরের অর্থাৎ পুরো ভবনের ভেতরে, অর্থাৎ 3 তলা যে বিল্ডিং, দুটো বিল্ডিং, সেই দুটো বিল্ডিং এর ভেতরেই কিন্তু এখন আগুন জ্বলছে। এবং ঢাকার সমস্ত পয়েন্ট থেকে এখানে আসলে আমি যদি লাখো ছাত্র জনতা বলি সেটি কিন্তু আসলে ভুল হবে না। এবং কিছুক্ষণের মধ্যে এখানে আসলে শুনতে পেরেছি যে বুলডোজার নিয়ে আসার কথা রয়েছে, কারণ এই দুটো ভবন পুরোপুরি কিন্তু বুলডোজার দিয়ে ছাড়া ভেঙে ফেলা সম্ভব নয়। তাই আসলে বুলডোজার নিয়ে আসার চেষ্টা করছে এবং প্রতিমধ্যে সেনাবাহিনী আটকে দিয়েছিল। এবং পুরো এখন ধানমন্ডি 32, কলাবাগান, শুক্লাবাদ থেকে শুরু করে ধানমন্ডি যে মূল যে সড়ক রয়েছে এটি কিন্তু এখন লোকারণ্য। অর্থাৎ পুরো ঢাকার যেখানে ছিলেন সবার গন্তব্য কিন্তু ধানমন্ডি 32। এবং একটি বিষয় তারা বলছেন যে ভবিষ্যতে কোনো প্রধানমন্ত্রী, কোনো শাসক, কোনো রাষ্ট্রপ্রধান যেন শরীর শাসকে রূপ না নেন, সেজন্যই মূলত এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বা আওয়ামী লীগের সাবেক যে সভাপতি ছিলেন, সরকারের যে প্রধান ছিলেন শরীর শাসক, তার এই ভবনে হামলা বা ভাঙচুর মূলত এই বার্তাটি দিচ্ছে যেন কোনো প্রধানমন্ত্রী যেন জনগণের ওপর ফ্যাসিস্ট বা ফ্যাসিজম না করে, সেই জন্যই কিন্তু এই জনতা খুশি হচ্ছে। এবং প্রতিটি মানুষই কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন, তারা আওয়ামী লীগের বিপক্ষে, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করছেন। যে আওয়ামী লীগ গত 15 বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে মানুষের উপর জুলুম করেছেন এবং বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। ধন্যবাদ মামুন, থাকুন সেখানে, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। দর্শক, এবার চলে যাচ্ছে খুলনায়, যেখানে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে শেখ হেলালের বাড়ি, যেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী আতিয়ার পারভেজ যুক্ত হচ্ছে তার সঙ্গে। আতিয়ার, ধানমন্ডি 32-এর মতো আমরা জেনেছি শেখ হেলালের বাড়িতেও ভাঙচুর করা হয়েছে, তো সবশেষ পরিস্থিতি দর্শকদের জানাবেন। এই মুহূর্তে আমি শেখ হেলাল উদ্দিনের যে শেরে বাংলা রোডের যে বাসভবনটি
সেটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে এই বাসভবনের দুটি বুলডোজার কাজ করছে এই বাড়িটি ভাঙচুর অভিযানে। খুলনা শেরেবাংলা রোডের এই যে বাড়ি, সেই বাড়িটি ভাঙচুরের যে কার্যক্রম চলছে সেটি মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ, সেই সাথে জনতা এই যে ভাঙচুর যে কার্যক্রম, সেই কার্যক্রমে অংশ নিয়েছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এখানে বুলডোজার ইতিমধ্যে এই তিনতলা যে ভবন, সেই ভবনের একতলা ইতিমধ্যে ভেঙে ফেলেছে। বুলডোজার এখনো কাজ করছে এবং এখানে কয়েক হাজার শিক্ষার্থী এবং জনতা এখানে অবস্থান করছে। এই বাড়িটি ভাঙচুরের জন্য 8:45 দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেই পেজে প্রথমে ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার পরপরই শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয় এবং 9টার দিকে মূলত এই ভাঙচুরের যে কার্যক্রম সেটি শুরু হয়। এই বাড়িটি প্রথমে 5 আগস্ট কয়েক দফা অগ্নিসংযোগ করা হয় এবং সেই অগ্নিসংযোগের পর আমরা লক্ষ্য করেছি বাড়ির যে প্রধান যে ফটক সেটি টিন দিয়ে আবার ঘিরে রাখা হয়। সেটি প্রথমে শিক্ষার্থীরা এসে উচ্ছেদ করেই ভবনের ভেতরে প্রবেশ করে। এখানে যারা উচ্ছেদ এই ভবনটি ঘুরিয়ে দেওয়ার কাজে অংশ নিয়েছে সেই সব শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, সাধারণ জনতার সাথে কথা বলেছি। তারা জানিয়েছে খুলনা মহানগরীর এই ভবন থেকেই এই দক্ষিণ অঞ্চলের যে ক্ষমতা সেটি মূলত নিয়ন্ত্রণ করা হতো। আওয়ামী লীগের যে দলীয় কার্যালয় সেটির আসলে কোনো মূল্য ছিল না, মূলত এই ভবন থেকেই সবকিছু নিয়ন্ত্রণ করা হতো। এই ভবনে নতুন করে যাতে আর কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে শিক্ষার্থীদের ভাষায়, সেই জন্যই মূলত এটি তারা মাটির সাথে মিশিয়ে দিতে চায়। এবং এখন পর্যন্ত তারা যেটি আমাদেরকে জানিয়েছে, যতক্ষণ না এই ভবনটি একেবারে পুরোপুরি ভেঙে দেওয়া হচ্ছে ততক্ষণ তারা এখান থেকে সরবে না, এখানে তারা অবস্থান নেবে। এই মুহূর্তে দুটি বুলডোজার এই ভবনটি ভাঙচুর কার্যক্রমে অংশ নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভবনটি ভেঙে ফেলছে। এই ভবনটি মূলত সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা আবু নাসেরের ভবন ছিল এবং আবু নাসেরের যে 4 সন্তান তারা কিন্তু এই ভবনে বসবাস করত। শেখ হেলাল উদ্দিন, শেখ জুয়েল, শেখ সোহেল এবং শেখ বাবু এই ভবনটিতে বসবাস করতেন এবং এই ভবন থেকেই কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ হতো। এই ভবন ভাঙচুরের খবর পেয়ে কিন্তু ইতিমধ্যে এখানে হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমিয়েছে। বিশেষ করে শেরে বাংলা রোডের যে মিনা বাজার থেকে শুরু করে ময়লাপোতা পর্যন্ত কয়েক হাজার জনতা কিন্তু এখানে অংশ নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা মুহুর্মুহুর বিভিন্ন যে স্লোগান সেটি কিন্তু দিচ্ছে এবং এই বাড়ির প্রতি সাধারণ মানুষের যে এক ধরনের ক্ষোভ, সেই ক্ষোভের যে বহিঃপ্রকাশ তারা কিন্তু মাঝে মাঝে করছে এবং তারা বিভিন্ন ধরনের যে স্লোগান সেটি কিন্তু তারা দিচ্ছে। ইতিমধ্যে এই ভবনের যে একতলা যে ছাদ সেটি কিন্তু ধসিয়ে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু সাধারণ মানুষের যে উপচে পড়া যে ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এই ভবনটি কিভাবে ভেঙে ফেলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বুলডোজার কিন্তু এই মুহূর্তে ভবনের যে মেইন যে স্থাপনা সেটি কিন্তু ভাঙার জন্য কাজ করছে এবং এখানে কিন্তু কয়েক হাজার যে উৎসুক জনতা আপনারা লক্ষ্য করছেন যে বুলডোজারের উপরে পর্যন্ত এখানে কিন্তু শিক্ষার্থী এবং সাধারণ যে জনতা তারা কিন্তু এখানে কিন্তু অংশ নিয়েছে এবং তারা কিন্তু বারবার এই ভবন থেকে
বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। বুলডোজার দেখতে পাচ্ছেন, বুলডোজার এই ভবনটি কিভাবে ভেঙে দেয়া হচ্ছে সেটি আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পাশাপাশি কিন্তু দুটি বুলডোজার আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি কিন্তু দুটি বুলডোজার, এবং এই বুলডোজারের ওপরে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা উঠে বিভিন্ন ধরনের কিন্তু স্লোগান দিচ্ছে। এবং এখানে একটি জিনিস আমরা লক্ষ্য করেছি যে এই ভাঙচুর বা ভবনটি ধসিয়ে দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হওয়ার পর থেকে এখানে কিন্তু শত শত শিক্ষার্থী এখানে কিন্তু তাদের মোবাইল দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভাঙচুরের যে দৃশ্য সেটি কিন্তু তাদের ফেসবুক এবং ইউটিউব পেজে কিন্তু লাইভ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকজন শিক্ষার্থীর হাতে বুলডোজারের উপরে জাতীয় পতাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু জাতীয় পতাকা নিয়ে কিন্তু এই উচ্ছ্বাস তারা কিন্তু সেটি কিন্তু করছে। পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দুটি বুলডোজার এই ভাঙচুর কার্যক্রমে অংশ নিয়েছে। ইতিমধ্যে ভবনের যে প্রথম তলা সেটি কিন্তু একটি অংশ ধসিয়ে দেওয়া হয়েছে, বাকি যে অংশটি সেটি কিন্তু ধসিয়ে দেওয়ার জন্য কাজ করছে বুলডোজার। যেটি বলছিলাম কিছুক্ষণ আগে যে এই ভবনটি যতক্ষণ না পুরোপুরি ভেঙে ফেলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা এই অবস্থান থেকে সরে যাবে না, তেমনটি ঘোষণা কিন্তু তারা, এবং সন্ধ্যার পরপরই তারা ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়ার পরপর এখানে হাজার হাজার শিক্ষার্থী এসে কিন্তু জড়ো হয়েছে। এখানে ময়লাপোতা মোড় থেকে মিনা বাজার পর্যন্ত শেরে বাংলা রোডে জনগণ এসে ভিড় জমিয়েছে, এবং এখনো পর্যন্ত কিন্তু মুহুর্মুহু শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিচ্ছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে বুলডোজারের ওপরে দাঁড়িয়ে শিক্ষার্থীরা পতাকা উঁচিয়ে ধরেছে। আতিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনার পরিস্থিতি জানলাম, আবারও একটু জানার চেষ্টা করছি ধানমন্ডি 32-এর খবর। চলে যাচ্ছি আমাদের বিশেষ প্রতিনিধি SM ফয়েজের কাছে। উনি এখন আছেন ধানমন্ডি 32-এ। সবশেষ অবস্থা জানবো। ফয়েজ, সবশেষ অবস্থা আমাদেরকে জানান। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বুলডোজার নিয়ে আসা হয়েছে। এখন যে 32 নম্বরে যে বাড়িটি আছে, ছাত্র জনতা যে স্ট্রাকচারটি ভেঙেছিল, যে অবকাঠামোটি ভেঙেছিল, তার যেই বাকি অংশ আছে সেটিকে গুড়িয়ে দেওয়ার জন্য বুলডোজার নিয়ে আসছে। সেটি আমরা বাংলা ভিশনের দর্শকদেরকে একেবারে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। একেবারে আপনারা দেখছেন ছাত্র জনতার যে আন্দোলন, ছাত্র জনতা তারা সেটি ভিডিও করছেন এবং আস্তে আস্তে করে সেটিকে ভিতরে ঢুকানোর জন্য তারা চেষ্টা করছেন। কিছু আগে যেমনটা বলেছিলাম যে 32 নম্বর যে বাড়িটি সেটি একেবারে ভেঙে তছনছ করে ফেলা হয়েছে এবং আগুন দেওয়া হয়েছে, বাড়ির ছাদে আগুন দেওয়া হয়েছে, দোতলায় দ্বিতীয় তলায় আগুন দেওয়া হয়েছে এবং সামনে আগুন দেওয়া হয়েছে। 32 সময় ঢুকার সময় যে মুরালটি রয়েছিল সেটিও ভেঙে দেওয়া হয়েছে। দর্শক, আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বাংলা ভিশনের দর্শকদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে বুলডোজারটি রয়েছে সেটি আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেটি একেবারে যে 32 নম্বর বাড়িটির যে মূল ফটক সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই বুলডোজার দিয়ে সেই বাড়িটিকে একেবারে ঘুরিয়ে দেওয়া হবে। এর আগে যেমনটা আমরা জানিয়েছিলাম, বাড়িটিতে আগুন দেওয়া হয়েছে এবং ছাত্র বিক্ষোভ যারা করছেন, ছাত্র জনতা বলছেন তারা এই ফেস্টিভ্যালের বিরুদ্ধে। আমরা যদি এক দুজনের সাথে কথা বলি তাহলে একটু আমরা তাদের আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই। আজকে আপনাদের এই আন্দোলনটা কেন? আপনারা কেন এসেছেন? আমরা একই কারণে পরবর্তী নির্বাচনে যেন কোনো প্রকার দল গঠন করতে না পারে, আমরা এটাই চাই। তাকে আমরা চাই না বাড়িটি কি ভেঙে দেওয়া হয়েছে? আপনাকে ভেঙেছেন বাড়িটা? ভেঙেছে কিনা আমরা আসছি, কিন্তু সবাই এখানে মানার জন্য পারি।
আমরা চাই, আমরা এখন বাংলাদেশের মানুষগুলো শান্তিতে আছি, আমরা এখান থেকে থাকতে চাই। আমরা এদেশে আর অরাজকতা চাই না, আমরা এদেশে শুধু শান্তি চাই, আর কিছু চাই না। দর্শক, আমরা এই দেখছি একজন হাতুড়ি নিয়ে আসছে। আপনি হাতুড়ি আর ইয়ে নিয়ে আসছেন কেন? কারণ আমি তো আসলে খাইতে বসবো, তো আমি সুপুরে সরেনের জন্য আন্দোলন করছি, অনেকটা ব্যর্থ হচ্ছি, মানে তারা সরাইতে পারি নাই। তো আমরা ব্যর্থ না সকলে। আজকে 32 নম্বর বাড়িতে ভেঙে আসছি, আমি খাইতে বসি, তো হাতটা কেমন ধুইছি, খানার প্লেট ধুই, আবার আপনারা খানার প্লেট ধুই আমি চলে আসছি হুন্ডা লইয়া। দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন একজন হাতুড়ি নিয়ে এসেছে বাড়িটি ভেঙার জন্য। আমরা যদি অনেকের হাতে আমরা দেখছি কাঠ রয়েছে, লাঠি রয়েছে। আমরা এই সব বিষয়গুলো আপনাদেরকে আমরা যদি আমার সাথে আছেন ক্যামেরা পার্সন রাজল, তাকে একটু বলবো আপনি একটু যদি দূরের যেই লম্বা করে যদি দেখান, ঠিক আমরা দেখানোর চেষ্টা করছি। উৎসব জনতা সেই 32 নম্বর বাড়ির দিকে স্লোগান নিয়ে যাচ্ছে। রাত 8টার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে স্লোগান নিয়ে একে একে ছাত্র জনতার মিছিল আসছে। ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। জনপ্রশাসন কমিশন প্রশাসনিক ও রাজনৈতিক বিকেন্দ্রীকরণের সুফল জনগণের কাছে পৌঁছাতে পুরো দেশকে 4টি প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে। এছাড়া প্রশাসনে অ্যাডমিন ক্যাডারের পদায়ন 50% নামিয়ে আনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কারের পরামর্শ দিয়েছে। অন্যদিকে বিচার বিভাগ সংস্কার কমিশন বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ এবং উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট নিয়ে যাওয়ার সুপারিশ করেছে। রকুনুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। বুধবার দুপুর 12টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্যরা। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী প্রধান উপদেষ্টার কাছে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন তুলে দেন। কমিশনের রিপোর্টে পুরো দেশকে 4টি প্রদেশে ভাগ করা, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর নিয়ে মেট্রোপলিটন সরকার গঠন, নতুন 2টি বিভাগ, প্রশাসনে অ্যাডমিন ক্যাডারের পদায়ন 50% নামিয়ে আনা, স্বাস্থ্য শিক্ষার জন্য আলাদা পাবলিক সার্ভিস কমিশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছে। আমরা সুপারিশগুলো করেছি, কিছু আছে স্বল্পমেয়াদী, আমরা যেগুলো মনে করছি 6 মাসের মধ্যে করা যাবে, আর মধ্যমেয়াদী 1 থেকে 2 বছরের মধ্যে দীর্ঘমেয়াদী সুপারিশ আছে যেগুলো পরবর্তীকালে ক্রমান্বয়ে দেখা যেতে পারে। একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন থাকা উচিত, যাতে করে মাঝে মাঝে এটা রিভিউ করা হয়, ইনস্টেড অফ সেটিং আপ এ কমিশন এভরি টাইম। আর আরেকটা হলো যে এই কমিশন যাতে এবারের যে কমিশনগুলোর রিপোর্ট এগুলো বাস্তবায়নের এই জিনিসটা তদারকি করতে পারে। এরপর প্রধান উপদেষ্টার কাছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান প্রতিবেদন তুলে দেন। বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে সংবিধানের বিভিন্ন সংশোধনীর পরামর্শ রয়েছে এই রিপোর্টে। এছাড়া হাইকোর্টের বেঞ্চ বাড়িয়ে বিভাগীয় শহরে এবং ম্যাজিস্ট্রেট কোর্ট উপজেলা পর্যায়ে নেওয়া, পুলিশের পরিবর্তে পৃথক মামলা তদন্ত সংস্থা গঠন করা, আদালত প্রাঙ্গণের বাইরে আইনজীবীদের রাজনীতি করা নিয়ে সুনির্দিষ্ট সুপারিশ রয়েছে প্রতিবেদনে। অ্যাডভোকেটসদের পলিটিসাইজেশন হয়েছে, তার রিফ্লেকশন নানা ধরনের কর্মকাণ্ডে এসে যায়। সেই জন্য অ্যাডভোকেটসদের আপনার কিভাবে ওই রাজনৈতিক কর্মকাণ্ড কোর্টের বাইরে যেন থাকে, সেটার জন্য আমরা কিছু সাজেশন দিয়েছি। যে সিদ্ধান্ত দিবে বিচার প্রক্রিয়া, সেটা মূলত নির্ভর করবে যে ম্যাটেরিয়াল গুলো প্রডিউস করা হচ্ছে কোর্টের সামনে, সেগুলো কালেকশনের দায়িত্ব, একটা বড় অংশের দায়িত্ব হচ্ছে বর্তমানে পুলিশের। তো সেখানে নানা ধরনের ইনফ্লুয়েন্স অভিযোগ আছে, যে কারণে পুলিশের তথা টোটাল বিচার প্রক্রিয়ার অ্যাকসেপ্টেবিলিটি, ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন আছে। সেই জন্য আমরা একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠন করার কথা বলেছি। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে কমিশনের এসব প্রতিবেদন নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর কথার মাধ্যমে একটা ডিসিশন হবে যে কতটুক রিফর্ম আসলে খুব দ্রুত করতে হবে, কতটুকু পরে করা যাবে। সেই ঐক্যমতের উপরে যতগুলো রিফর্ম, যে না এই যে ওনারা 5000 রিফর্মের কথা বলেছেন, তার মধ্যে 2000-এর ব্যাপারে সবাই ঐক্যমতে আসছেন। এই ঐক্যমত যেটা হবে, কনসেনসাসে যেটা রিচ হবে, সেটাই সবাই সাইন করবেন পলিটিক্যাল পার্টিগুলো, এবং সাইন করার পরে যেটা দাঁড়াবে সেটাই হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন, এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে
এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে? সংবিধান সংস্কার কমিশন সহ প্রধান 6টি সংস্কার কমিশনের মেয়াদ শেষ হবে 8 ফেব্রুয়ারি। এরপর থেকেই কাজ শুরু করবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন। রুকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। এদিকে সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন হলে নাগরিকরা তাদের অধিকার ফিরে পাবে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নে সবাই একমত হবে বলেও প্রত্যাশা তার। জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তাইমুর রশিদের রিপোর্টে বিস্তারিত। জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই প্রতিবেদন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, শুধু বাংলাদেশ নয়, উদাহরণ হয়ে থাকবে বিশ্বের জন্য। বলেন, গত 16 বছরে নাগরিক অধিকার বলে কিছুই ছিল না। আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, এটা হলো হেনস্থার অভিজ্ঞতা, অবমাননার অভিজ্ঞতা। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা, নতজানু হওয়ার অভিজ্ঞতা। তো আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা। এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নে ঐকমত্য দরকার। আমরা এখন সংস্কার কমিশনের রিপোর্ট হিসেবে জনগণের হাতে দিয়ে দেব এবং রাজনৈতিক দলের হাতে দিয়ে দেব, সিভিল সোসাইটি অর্গানাইজেশনের কাছে দিয়ে দেব, যাতে করে তারা একমত হতে পারে যে এগুলো করে ফেলা ভালো। কারণ আমরা মনে করছি আমাদের এখানে আমাদের মাথা নাড়ছি, আমাদের ভালো লাগছে, সবাই যেন এটা মাথা নাড়ে, যেটা ঠিক কথা বলেছেন, আমাদের তো প্রাণের কথাটা বলেছেন। আশা করি আমরা এটা সবাই একান্ত মনে এটা গ্রহণ করবে এবং বাস্তবায়ন করবে। ধনী গরিব সবার জন্য সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। সংস্কার বিষয়টি কোনো ষড়যন্ত্র কিনা এমন প্রশ্ন রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, আজ থেকে 2.5 বছর আগে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। সে সময় বিএনপি ছাড়া কেউই সংস্কারের কথা বলেননি। তারেক রহমান আরও বলেন, সব শহীদদের আত্মার শান্তির জন্য নতুন গণতান্ত্রিক সরকার গঠন না হওয়া পর্যন্ত সংগ্রাম আন্দোলন অব্যাহত থাকবে। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। বিচার বহির্ভূত হত্যার শিকার ফেনীর সোনাগাজী উপজেলা যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ি উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে সোনাগাজী পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান। শিক্ষা, চিকিৎসা, বিচার বিভাগ, কর্মসংস্থান সহ সব ক্ষেত্রে উন্নতির জন্য গণতান্ত্রিক সরকারের প্রয়োজনীয়তা উল্লেখ করেন তিনি। বলেন, আগামী দিনে দেশ যাতে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে সেজন্য 31 দফা ঘোষণা করেছে বিএনপি। সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা? যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। আমাদের যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, যে হারে বেকার সমস্যা হচ্ছে, যে হারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, যে হারে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে, যদি এই সব কিছুকে আবার জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে হয়, তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। গণতান্ত্রিক সরকার গঠন না হওয়া পর্যন্ত এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারেক রহমান। স্বৈরাচার মুক্ত আন্দোলনের শহীদদের আত্মার যদি যথাযোগ্য মর্যাদা দিতে হয়, তাহলে আমাদেরকে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের শাসনকে প্রতিষ্ঠিত করতে হবে এবং যতদিন পর্যন্ত সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তারেক রহমান জানান, বেগম খালেদা জিয়া দেশের মানুষের কর্মসংস্থান সহ সার্বিক উন্নয়নে কাজ করেছেন। খাল খননের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়িয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন তার দূরদর্শী চিন্তার ফসল। আপনাদের সকলকে, এই সকল অনুচরদের বিরুদ্ধে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে।
সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপির ৩১ দফা আগামী জাতীয় নির্বাচনের আগে দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে হাজারীবাগে ৩১ দফা নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নেতাকর্মীদের সামনে বিএনপির দেয়া ৩১ দফা পুরোটা পড়ে শোনান। বিএনপি নেতাকর্মীদের ৩১ দফা পড়তে এবং তা মনে প্রাণে ধারণ করতে প্রতিজ্ঞাবদ্ধ করান বিএনপির এই নেতা। তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া সহ এই ৩১ দফাই হবে বাংলাদেশের একমাত্র মুক্তির পথ। কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। হাজারীবাগ থানা বিএনপির উদ্যোগে এই কর্মশালায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমরা অতীতে যারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট খনি হাসিনার পতনকে আমরা ঘটিয়েছি এবং আগামী দিনে জনগণের রাজনীতি করার জন্য আমরা আজকে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সুসংগঠিত হয়ে জনগণকে সংগঠিত করে আমাদের এই দফাগুলা হাজির করছি। আমাদেরকে এখন এই দফাগুলা খুব ভালোভাবে আমাদেরকে আয়ত্ত করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনের আগে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে এটা খুব সহজভাবে আপনাদেরকে জনগণের মাঝে পৌঁছিয়ে দিয়ে আমাদের আগামী নির্বাচনের আগে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যদি আমরা সকলেই সচেষ্ট থাকি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়লাভ করে আগামী দিনে রাষ্ট্র এবং সরকার গঠন করে বাংলাদেশকে যে অতর গহ্বরে খুনি হাসিনা নিয়ে গিয়েছিল সেখান থেকে উদ্ধার করে একটি শক্তিশালী সমৃদ্ধশালী রাষ্ট্র আগামীতে আমরা গড়ে তুলব। আমাদের বর্তমান যে সংবিধান সেখানে শাসন বিভাগ অর্থাৎ সরকার অর্থাৎ প্রধানমন্ত্রীর একক ক্ষমতা। আমরা চাই প্রধানমন্ত্রী, ক্যাবিনেট, রাষ্ট্রের 3টি বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ স্বতন্ত্রভাবে ফাংশন করবে, সক্রিয়ভাবে ফাংশন করবে। এক বিভাগ আরেক বিভাগের উপর খবরদারি করবে না, সমন্বয় করবে, জনগণের স্বার্থ রক্ষা করবে, মানবিক বাংলাদেশ গঠন করবে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার 6 মাস আজ। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে স্বৈরাচারী হাসিনা সরকারের। পতনের পরই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ও তার সরকারের রাঘব বোয়ালরা। ছাত্রদের দাবির মুখে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বাক স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম বর্তমান সরকারের বড় সাফল্য, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরপেক্ষ নির্বাচন বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ। 4 আগস্ট আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে রাজধানী থেকে গোটা দেশ। 5 আগস্ট ছাত্র জনতা সবার গন্তব্য ঢাকা, শেখ হাসিনার বাসভবন ঘেরাও। জনস্রোত জনপদ পেরিয়ে রাজধানীর প্রবেশ মুখে অপ্রতিরোধ্য ছাত্র জনতা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে ঢাকায় প্রবেশ করে। আর মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই গণভবনে প্রবেশ করবে ছাত্র জনতা। ঠিক তখনই সেনাবাহিনীর হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে পালিয়ে যান তার মন্ত্রী, এমপি ও দলের অনেক গুরুত্বপূর্ণ নেতারা। হাসিনার পলায়নের পর বিক্ষুব্ধ জনতা গণভবনে প্রবেশ করে ভাঙচুর করে, প্রবেশ করে জাতীয় সংসদেও। এছাড়া আওয়ামী লীগের ধানমন্ডি ও কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেন ছাত্র জনতা। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই 8 আগস্ট ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আসেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতায় এসে রাষ্ট্র মেরামতে হাত দেন ইউনূস সরকার। সুশাসন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও বাক স্বাধীনতা, নিরপেক্ষ নির্বাচন নিয়ে স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম। 5 আগস্ট পরবর্তীতে আমরা বাংলাদেশে আর কিছু হোক বা না হোক আমরা কিন্তু এখন মুক্তভাবে কথা বলতে পারছি। একেবারে তো একটা সরকার নতুন আসার পরে সাথে সাথে তার রেজাল্ট পাবো সেটা কখনো এক্সপেক্ট করা উচিত না। বাক স্বাধীনতা, তারপর হচ্ছে আমাদের যে মৌলিক গণতন্ত্র, আমরা সবগুলি মনে হচ্ছে যে আমরা ফিরে পেয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার ও তার দোসরদের অধ্যায় সমাপ্ত হয়েছে। দেশে কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি তাদের। ছাত্রলীগের চ্যাপ্টার 5 আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে। একটা জায়গায় স্পষ্ট, হাসিনার পুনর্বাসন, ফ্যাসিবাদের পুনর্বাসন কোন রূপে
কোনো মতের মাধ্যমে, কোনো পথের মাধ্যমে, কোনো ব্যবসায়িক শ্রেণীর মাধ্যমে, কোনো মিডিয়ার মাধ্যমে এ বাংলাদেশ আর কখনোই হতে দেওয়া হবে না। স্বৈরাচারী হাসিনার পতনের মধ্য দিয়ে বাক স্বাধীনতা ও গণমাধ্যম মুক্ত হলেও জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়ায় ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সরকার বড় অর্জন, হ্যাঁ, যে আমাদেরকে কথা বলার স্বাধীনতা দিয়েছে। আপনার মিডিয়া এখন অনেক স্বাচ্ছন্দ্যে তাদের আপনার মতামতটা প্রকাশ করতে পারে, জনগণের মতামতটাকে তুলে ধরতে পারে। সরকারের দুটো বিষয়ে প্রথম কাজ করা উচিত ছিল, বিচার প্রক্রিয়া চলমান রেখে, বিচার প্রক্রিয়ার সাথে আসলে সাংঘর্ষিক না, বিচার প্রক্রিয়া চলমান রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা, যেটা প্রত্যেকের জীবনকে আপনার সরাসরি ভাবে স্পর্শ করে। জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে প্রায় ১৫০০ মানুষ নিহত এবং ৩০,০০০ আহত হন। বর্তমানে গণহত্যার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার ১০৮ জন দোষরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। এ মাসের মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। নতুন রাজনৈতিক দল গঠনের জনমত সংগ্রহ কর্মসূচি শুরু নিয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, 53 বছরে রাজনৈতিক দলগুলো জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। নতুন দল জনগণের প্রতি দায় ও দরদের রাজনীতি করবে বলেও জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। ২৪-এর অভ্যুত্থানের পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে। নতুন প্ল্যাটফর্মে কারা থাকছে কিংবা কি ফরম্যাটে করা হবে নতুন দল, তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এবার নতুন রাজনৈতিক দল গঠনের জনমত সংগ্রহ কর্মসূচি নিয়ে অনুষ্ঠিত হলো সংবাদ সম্মেলন, যেখানে খোলাসা করা হলো সকল প্রশ্নের উত্তর। সাংবাদিকদের মুখোমুখি হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য নেতারা। বলেন, গেল 53 বছরে রাজনৈতিক দলগুলো জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। 24 পরবর্তী স্পিরিট ধারণ করে এবং মানুষের আশা আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে নতুন দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা। ছাত্র তরুণরা অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া এই যে ক্রমশ যেই আমাদের এই ভূখণ্ডের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং নতুন করে 24 পরবর্তীতে মানুষের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ফেসিবাদ উত্তর বাংলাদেশ, যেখানে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদাকে প্রাধান্য রেখে আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন, সেটিকে ধারণ করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। জুলাই আন্দোলনে ফ্যাসিবাদকে হটাতে পারলেও এখনো বিভিন্ন জায়গায় তাদের বিচরণ রয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সব শ্রেণী পেশার মানুষকে নিয়েই গঠন করা হবে নতুন দল। জনসাধারণ যেভাবে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সবার মতামতের ভিত্তিতে একটি সুন্দর রাজনৈতিক দল যে আকাঙ্ক্ষার ছিল, 5 তারিখে মানুষ রাজপথে নেমে এসেছিল, তাদের সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একটি সুন্দর রাজনৈতিক দল মানুষকে উপহার দেওয়ার জন্য এই ক্যাম্পেইন চালু করেছি। এই দলটি হলো আপনার এই মাসের মধ্যে আসবে। কোনো কিংস পার্টি বা সরকারি সাপোর্টের দল, এই যে কনসেপ্টগুলো যাদের মাথা থেকে আসে, ওনাদের হয়তো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স রয়েছে। দলে যোগ দিতে হলে উপদেষ্টাদের অবশ্যই সরকারি পদ থেকে পদত্যাগ করে আসতে হবে বলে জানান ছাত্র নেতারা। আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি সেখানে আসলে উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। যদি দলে অংশগ্রহণ করতে হয়, অবশ্যই উপদেষ্টার পদটা তাকে ছাড়তে হবে। নতুন দল গঠনের লক্ষ্যে অনলাইনে 1 লাখ এবং অফলাইনে 1 লাখ মানুষের মতামত নেওয়া হবে বলেও জানান ছাত্র নেতারা। মানুষের কাছে আমরা ফিরে যেতে চাই। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনা ভারতে বসে কোনো রাজনৈতিক বক্তব্য কিংবা কর্মসূচি দিলে তার দায় দেশটির সরকারকে নিতে হবে বলেছেন তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ফেব্রুয়ারি-মার্চ জুড়ে ছাত্র জনতা রাজপথে থাকবে, পাশাপাশি যে কোনো সময়ের জন্য তারা প্রস্তুত বলেও জানান। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। জুলাই আগস্টে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সংকলন নিয়ে প্রকাশিত গ্রন্থ সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান বাংলা একাডেমিতে আহমেদ ফয়েজের গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানে তাদের উপর চালানো নির্মম নির্যাতন ও গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন।
আবারও বললেন শেখ হাসিনাকে আইনগতভাবে ফেরত চাইবে তার সরকার। আইনি জায়গা থেকে শেখ হাসিনাকে ফেরত চাবো। সে যদি ভারতের থেকে তার বক্তব্য প্রচার করে, রাজনৈতিক মিটিং করে, তো এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা এটার জবাব দিতে চাই। আমরা মাঠে আছি, ফেব্রুয়ারি মার্চ ছাত্র জনতা মাঠে থাকবে, রাজপথ তাদের দখলেই থাকবে। ফলে আমাদের যে প্রতিরোধ, সেই প্রতিরোধ আমরা অব্যাহত রাখছি, আমরা জারি রাখতেছি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই আগস্টের পর্যাপ্ত ডকুমেন্টস রয়েছে তাদের হাতে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভয়ঙ্কর একটা গণহত্যা আমাদের উপর চাপিয়ে দিল, সেগুলো কিন্তু খুব ওয়েল ডকুমেন্টেড। কেউ এসে বলবে যে না আমি ওখানে এর মধ্যে আমি ছিলাম না, আমি এখন সাধু, যেটা 1971-এর পরে যে ঘটনাগুলো ঘটেছে ডকুমেন্টেশন নাই, মানুষজন পার পেয়ে গেছে। তো এইবার কিন্তু আমরা জানি কার কি রোল ছিল। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, সংবাদের এই পর্যায়ে আমরা আবারও ধানমন্ডি 32-এর খবর একটু জানার চেষ্টা করব। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ। ফয়েজ, ধানমন্ডি 32-এ এখন কেমন অবস্থা দেখছেন? একেবারে ক্যামেরা যতদূর যাচ্ছে ততদূর দেখানোর চেষ্টা করছি। আগুনের যে লেলিহান শিখা, পুরো প্রাইভেটে যে আগুন ছড়িয়ে দেওয়া হয়েছে সেটি আপনাদেরকে বাংলাদেশের পক্ষ থেকে ক্যামেরার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি। ঠিক বাড়িটির সামনেই বুলডোজার নিয়ে আসা হয়েছে, এখন আস্তে আস্তে করে বুলডোজারটি ভিতরে প্রবেশ করানো হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সেটি দিয়ে পুরো বাড়িটিকে ভেঙে ফেলা হবে। এর আগে রাত 8টার দিকে ছাত্র জনতা তাদের যে বিক্ষোভ মিছিল, তা নিয়ে তারা পুরো ধানমন্ডি 32 নম্বরে তারা আসেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই মাত্রই বাংলাদেশ সেনাবাহিনী 32 নম্বরে ঢুকছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করবো বাংলাদেশের দর্শকদেরকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী তাদের চেষ্টা করছেন, যৌথ বাহিনী চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছেন, যাতে করে কোনো ধরনের দেখছেন, শুনতে পাচ্ছেন, নানা ধরনের স্লোগান দিচ্ছে। আমাদের ক্যামেরা পার্সন যাও, তিনি ডানে বামে গুলো দেখানোর চেষ্টা করছেন। ডান পাশে আগুনের লেনদেন শিখা, বাম পাশে বুলডোজার। অর্থাৎ শেখ হাসিনার যে ফ্যাসিবাদ 16 বছর যে মানুষের উপরে যে গুম, খুন, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, শেখ হাসিনার সেই বাংলাদেশে ঠাঁই হবে না। আর রাজনৈতিক দল যে আওয়ামী লীগ, সেটি যেন নির্বাচনে অংশগ্রহণ না করে, না পারে সে বিষয়ে ছাত্র জনতার অবস্থান একেবারে ক্লিয়ার। তারা বলছেন একেবারে সাফ, তারা বলছেন ফ্যাসিবাদ দোষর যারা আছেন তাদের কাউকেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এর আগে যেমনটা জানিয়েছিলাম, বুধবার রাত 8টার কিছুক্ষণ আগেই বিভিন্ন দিক থেকে একে একে মিছিল নিয়ে রাজধানীর যে 32 নম্বর শেখ হাসিনার এই বাংলাদেশ দাবিগ্রস্ত ছিল, সেখানে তারা সেখানে ভাঙচুর চালিয়ে আগুন পরিয়ে দেন। একেবারে চারপাশে 32 নম্বর যে বাড়ি, ডানে বামে ভবনগুলো আছে, অর্থাৎ 32 নম্বর বাড়িটি, সে বাড়িটি সব থেকে তারা। ফয়েজ, ছাত্র জনতার ভাঙচুর আসলে জোরে সোরে চলছে, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। ধন্যবাদ। পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া 9 আসামি সহ সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় ঘোষণা করেন। এই মামলায় 2019 সালের 3 জুলাই রায় দেন স্পেশাল ট্রাইব্যুনাল 3-এর ভারপ্রাপ্ত বিচারক ও পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রুস্তম আলী। রায়ে 9 জনকে মৃত্যুদণ্ড, 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 13 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা সবাই বিএনপি, ছাত্রদল, যুবদলের সাবেক ও বর্তমান নেতাকর্মী। বুধবার এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি সহ মোট 47 জনকে খালাস দেওয়া হয়। এদিকে হাইকোর্টে এই রায়ের ব্রিফিংকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ঈশ্বরদী থেকে আসা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাংবাদিকদের উপর এই হামলা চালায়। এতে কয়েকজন সাংবাদিক আহত হন। এই ঘটনার প্রতিবাদে এনএক্স ভবনের সামনে তাৎক্ষণিক প্রতিবাদ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।
দর্শক, আমরা ধানমন্ডি ৩২-এর খবরাখবর আবার একটু জানার চেষ্টা করছি। সেখানে আছেন সহকর্মী ফাজলে রাব্বি। ফাজলে রাব্বি, রাব্বি শুনতে পাচ্ছেন আমাকে? আমি জানতে চাচ্ছিলাম যে ধানমন্ডি ৩২-এর ঠিক এই মুহূর্তের পরিস্থিতি কেমন? সুধা সদন, দুঃখিত দর্শক, সহকর্মী ফাজলে রাব্বি আছেন সুধা সদনে। আমরা আসলে সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করব। শেখ হাসিনার যে স্বামী ছিল, সে ওয়াজেদ সাহেব, তার বাসায় ঠিক আধা ঘন্টা আগে কিন্তু আসলে এখানে ছাত্র জনতা কিন্তু আগুন ধরিয়ে দেয় এবং দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটা কিন্তু দাউ দাউ করে জ্বলছে এবং ঠিক কি পরিমাণ আগুন লেগেছে সেটা আসলে আমি যদি ক্যামেরাটাই দেখাই, আগুনের ব্যাপ্তি এখানে আসলে পুরো বাসাটাই কিন্তু এখন চলে যাচ্ছে। অর্থাৎ বাসার যে গ্রিল, বাসার আসবাবপত্র সহ আমি কয়েকজনের সাথে এখানে এসে মাত্রই আমি এখানে এসেছি, কয়েকজনের সাথে কথা হলো। তারা বললো যে ঠিক আধা ঘন্টা 40 মিনিট আগে কিন্তু ছাত্র জনতা, বিক্ষুব্ধ জনতা এখানে হাজির হয় এবং তারা কিন্তু আসলে বাসার ভেতরে প্রবেশ করেন এবং তাদের হাতে বিভিন্ন ধরনের কেরোসিন, পেট্রোল পদার্থজাত জিনিস ছিল এবং তারা কিন্তু পরবর্তীতে বাসার মধ্যে যে এই আগুনের সাথে কিন্তু এইগুলো ছিড়িয়ে দেয় এবং এখন দেখতে পাচ্ছেন আগুনের যে লেলিহান শিখা সেটা কিন্তু দাউ দাউ করে জ্বলছে। এই বাসাটিতে মূলত শেখ হাসিনা কিন্তু দীর্ঘদিন যাবৎ এখানে কিন্তু বসবাস করছে। তার হাজবেন্ডের সাথে তার বেড়ে ওঠা এবং সমাবেশ সহ নানান কিছু কিন্তু আসলে এই বাসা থেকে কিন্তু আসলে সংগঠিত হয়েছে এবং অনেক সময় নির্দেশনাও দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা ছিলেন। তো একটা বিষয়, আর একটা বিষয় যে আপনি জানেন যে আজকের কর্মসূচিকে ঘিরে কিন্তু আসলে সন্ধ্যা থেকেই কিন্তু আসলে এক ধরনের উত্তেজনা তৈরি হয়ে আসছিল। এই উত্তেজনার পরিপ্রেক্ষিতেই কিন্তু আসলে বিক্ষুব্ধ জনতা এখানে আগুন ধরিয়ে দেয়। আমি ঠিক কয়েকজনের সাথে এখানে দর্শনার্থী, মানে এখানকার যারা প্রত্যক্ষদর্শী, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তারা ঠিক ভাই কি দেখেছেন আর কখন এই ধরনের আগুনটা সংঘটিত হয়? এখানে আমরা একটু আগে আসছি, আমরা শিওর এতটাতে জানি না। দর্শক, মানে এখানে যারা এখানকার প্রত্যক্ষদর্শী ছিল এনারাও আসলে দেখতে পারেনি, খুব অল্প কয়েকজন মানুষ হয়তো এখানে ছিল। তো এখনো কিন্তু ঠিক আমি দেখাচ্ছি গ্লাস ভেঙে পড়ছে। আমি সামনের সাইডটা যদি দেখাই, এখানে আসলে গ্লাস কিন্তু ভেঙে পড়ছে এবং আগুন কিন্তু আসলে পুরো বিল্ডিংয়েই ছড়িয়ে গেছে। এখন ভিতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা বাসাটি কি পরিমাণ আগুন দাউ দাউ করে জ্বলছে সেটা কিন্তু আসলে এখনই বলা যাচ্ছে না। তবে দূর থেকে আন্দাজ করে বোঝা যাচ্ছে যে পুরো বাসাটাই কিন্তু আসলে এখন আগুনের লেলিহান শিখায় জল করছে। তো আমার কাছে এই ধানমন্ডি 5 নম্বর সুধাসদন থেকে এই ছিল মোটামুটি সর্বশেষ অবস্থা। রাবি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ধানমন্ডি সুধা সদনের খবর জানলাম সহকর্মী ফাজলে রাব্বির কাছ থেকে। শেখ হাসিনা দোসররা উপদেষ্টা পরিষদ ও প্রশাসনে থাকা সত্ত্বেও তাদের বাদ দেওয়া হয়নি, অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সবখানে ফ্যাসিবাদের দোসরদের লোক রেখে সরকার কিভাবে সফল হবে সে বিষয়ে প্রশ্ন রাখেন তিনি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত জাতীয় ঐক্য বর্তমান বাস্তবতার শীর্ষক আলোচনা সভায় সব কথা বলেন বিএনপির নেতা। যারা রাতের আধারে কোর্ট বসিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার সমালোচনা করে তিনি আরো বলেন, নিশিরাতের বিচারকদের বহাল রেখে আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিচার করা সম্ভব নয়। গণহত্যাকারী আওয়ামী লীগ এদেশ দিয়ে আর রাজনীতি করতে পারবে না বলেও জানান। এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সংসদ নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানান সালাউদ্দিন আহমেদ। সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দুহাইলান বলেছেন, দেশটিতে আশ্রয় নেওয়া ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না, তবে তাদের বৈধ করার জন্য বাংলাদেশের সাথে আলোচনা চলছে বলে জানান তিনি। অন্তর্বর্তী সরকারের সময় মাতারবাড়ি বন্দর ব্যবস্থাপনা ও জ্বালানি খাতে সৌদি আরব বিনিয়োগ করবে বলে জানান তিনি। ইমরুল কায়েসের রিপোর্ট। সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দুহাইলান বলেছেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য, সংস্কৃতি, পর্যটন, নিরাপত্তা ও সামরিক খাতে দুদেশের সম্পর্ক আরও বাড়বে বলে জানান তিনি। বলেন, এ লক্ষ্যে দুদেশের মধ্যে আলাপ আলোচনা অব্যাহত আছে। সৌদি দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে বিনিয়োগের কথাও বলেন তিনি। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে ৬৯,০০০ রোহিঙ্গা গিয়েছে। আমরা তাদের ফেরত পাঠাবো না, তাদের আমরা বৈধ করতে চাই। এ নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা চলছে। বিভিন্ন সময় সৌদি আরবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে না বলে জানান তিনি। দাভোসে প্রধান উপদেষ্টার সাথে বিনিয়োগ নিয়ে সৌদি কর্তৃপক্ষের আলোচনা হয়েছে।
মাতারবাড়ি বন্দর ব্যবস্থাপনায় এবং জ্বালানি খাতে আমাদের দুটি কোম্পানি বিনিয়োগ করবে। কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পাঠানো 100 টন খেজুর রোহিঙ্গা সহ দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে বলে সৌদি রাষ্ট্রদূত জানান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এবারে আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। তিস্তা নদীর পানি বন্টন চুক্তি, খনন ও বাঁধ নির্মাণ সহ নানা দাবিতে আগামী 17 ও 18 ফেব্রুয়ারি লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে লালমনিরহাটে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে ভোলায়। সিউতি ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলা পূর্ব কন্দ্রকপুর ও গাজীপুর রোড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব ব্যাগ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, স্কুল শিক্ষক, অভিভাবক এবং ফাউন্ডেশনের প্রতিনিধিরা। অতিরিক্ত জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে শরীয়তপুরে। আঞ্চলিক মহাসড়ক ও শরীয়তপুর পদ্মা সেতু সংযোগ সড়কের অধিগ্রহণকৃত ভূমিসহ নানা অভিযোগে এ কর্মসূচি পালন করা হয়। সকালে কেন্দ্র শহীদ মিনারের সামনে এতে অংশ নেন ভুক্তভোগীরা। 3 শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে দেওয়া হয়েছে কোয়ান্টাম সম্মাননা। সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশিক মুসাদ্দিক। ইনভার্টার এসির পিসিবিতে 5 বছরের ওয়ারেন্টি সুবিধা ঘোষণা করেছে এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটন। সেই সঙ্গে থাকছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এছাড়াও কম্প্রেসারে রয়েছে 10 বছর এবং স্পেয়ার পার্টসে 3 বছরের ওয়ারেন্টি। 1 বছরের ফ্রি সার্ভিস সহ রয়েছে ফ্রি ইনস্টলেশনের সুবিধাও। সকালে রাজধানী ওয়ালটন কর্পোরেট অফিসে এতে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাইটেকের এএমডি নজরুল ইসলাম সরকার ও ইউসুফ আলী, ডিএমডি মফিজুর রহমান, ওয়ালটন এসির সিবিও মোহাম্মদ তানবির রহমান ও ডেপুটি সিবিও সন্দীপ বিশ্বাস, ওয়ালটনের সিএসও মোহাম্মদ নিয়ামুল হক ও ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম সহ অন্যরা। ভোরের কাগজের সংবাদকর্মীদের উপর সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন পত্রিকাটির অন্তত 7 সংবাদকর্মী। 8ম ওয়েজ বোর্ড অনুযায়ী বকেয়া বেতন ভাতা ও সুযোগ সুবিধা পরিশোধ এবং চাকরিচ্যুতির প্রতিবাদে এইচআর ভবনের মূল ফটকের সামনে ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান করে নানা স্লোগান দেন প্রতিষ্ঠানটির সংবাদকর্মীরা। তারা অভিযোগ করেন, ভেতরে অবস্থান নেওয়া ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংবাদকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। এতে আহত হন অন্তত 7 সংবাদকর্মী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ধানমন্ডি 32-এ ছাত্র জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগ, ফ্যাসিবাদের কোনো চিহ্ন না রাখার ঘোষণা। খুলনায় বুলডোজার দিয়ে শেখ হেলালের বাড়ি ভাঙচুর। প্রধান উপদেষ্টার কাছে 2 সংস্কার কমিশনের প্রতিবেদন, দেশকে 4টি প্রদেশে ভাগ করার সুপারিশ। বাস্তবায়নে দরকার ঐক্যমত্য, বললেন ডক্টর ইউনূস। সংস্কার বিষয়টি ষড়যন্ত্র কিনা প্রশ্ন তারেক রহমানের। নতুন গণতান্ত্রিক সরকার গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা। গণঅভ্যুত্থানে 6 মাস, ফ্যাসিবাদ বিরোধী শক্তি নিয়ে এ মাসেই আসছে নতুন রাজনৈতিক দল। ফেব্রুয়ারি মার্চ জুড়ে রাজপথে থাকবে ছাত্র জনতা। পাবনায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহ সব আসামি খালাস। রায় ঘিরে হাইকোর্টে সাংবাদিকের মারধর। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।